আমি সিমরিন। ছোট থেকে আমার মেজাজ খুব খিটখিটে। একটু একটু অযথা কারণেই আমার রাগ মাথায় উঠে যায়, আর সেই একটু একটু কারণে রাগ হওয়ার জন্যই আমার জীবনটা আজ এই পর্যায়ে। সবাইকে অনুরোধ করছি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে হয়তো কখনোই আমার মতো ভুল আপনারা করবেন না। বাবা মায়ের সম্মতিতে এক প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়। বিয়ের আগে থেকেই তাকে আমি চিনতাম, বলতেই পারেন ছেলেটা আমার জন্য পাগল। তখন আমার বয়স 20 বছর। লেখাপড়ার পাশাপাশি ছেলেটার সাথে কথা বলে আমি সময় কাটাতাম। ছেলেটা আমাকে পাগলের মতো ভালোবাসতো, কখনোই আমাকে রাগাতো না। একবার ছেলেকে আমি ফোন করেছিলাম, তখন তার ফোনটা ব্যস্ত পেয়েছিলাম। এরপর তাকে আমি আর কোনো কথা না বলেই ব্লক পেরে দেই। সে তার বন্ধুর আইডি দিয়ে আমাকে মেসেজ করে এবং সে জানায় সে নাকি তার মায়ের সাথে কথা বলছিল। 2 দিন পর আমি তাকে আনব্লক করি। আমি তাকে বললাম তোমার মা হোক আর যাই হোক সবার আগে আমি থাকবো। সেও এটা মেনে নিল। এরপর সে যখন দেশে আসে আমরা দেখা করি। আমার খুব ভালোই লেগেছিল তাকে। উচ্চতায় যেমন ঠিক চেহারায়ও তেমন। মিথ্যে বলবো না, কিন্তু আমার গায়ের রং কিছুটা ময়লা। এই নিয়ে আমার কাজিনরা যখনই আমাকে বলে এই সাবান দিস তাহলে ফর্সা হবি, এই ফেস প্যাকটা তো লাগাতে পারিস তাহলে একটু ফর্সা হবি, আমি কোনো কথা না বলে তাদেরকে সাথে সাথে ব্লক মেরে দিতাম। বলতেই ভুলে গেছি যার সাথে আমার সম্পর্ক তার নাম রাহাত। প্রথম দেখায় রাহাত আমার অনেক প্রশংসা করলো, আমি নাকি মায়াবতী। এরপর আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলাম। এরপর বাড়ি চলে আসি। রাহাত আমাকে বলল সে আমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। এই কথা শুনে আমার রাগ মাথায় উঠে গেল। আমি যেই না তাকে ব্লক মারতে যাব, ঠিক তখনই সে মেসেজ করে বলল সে বিয়ে করতে চায় আমাকে। ওইদিকে বাসায়ও আমার জন্য পাত্র দেখা হচ্ছিল। তারা দেখতে আসতো ঠিকই, কিন্তু পরের দিন আর কোনো উত্তর জানাতো না। আমি মাকে বললাম তোমাদের আর কষ্ট করে ছেলে খুঁজতে হবে না, একজনকে আমি খুব পছন্দ করি, সে আমাকে বিয়ে করতে চাচ্ছে। এই কথা শুনে মা ছেলের ছবি দেখতে চাইলো। আমিও রাহাতের ছবি মাকে দেখালে মা পছন্দ করে এবং বলে তোর অনুযায়ী ছেলে খুব সুন্দর। এই কথা শোনার পর 2 দিন আমি মায়ের সাথে কোনো কথা বলিনি। মা সেই দিন আমাকে বলেছিল দেখিস এই রাগই যেন তোর জীবনে আবার কাল হয়ে না দাঁড়ায়। মায়ের কথা পাত্তা দিলাম না। ছেলের পরিবার আমার ছবি দেখতে চাইলে রাহাত সবাইকে ছবি দেখায়। তখন ছেলের মা আমাকে পছন্দ করেনি, কিন্তু রাহাত তার একমাত্র ছেলে, তাই ছেলের পছন্দকে সে ফেলে দিতে পারে না। অবশেষে পারিবারিক ভাবে আমার বিয়েটা সম্পন্ন হলো। বিয়ের পর চলে গেলাম শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মা বারবার বলে দিয়েছেন আমি যেন আমার রাগ কন্ট্রোল করি আর হুটহাট করে তার বাসায় না চলে আসি, এতে তাদের মান সম্মান ক্ষুণ্ণ হবে। বাসর ঘরে বসে আছি, আধা ঘন্টা হয়ে গেছে, কিন্তু রাহাতের কোনো খবর নেই। বারান্দায় দাঁড়িয়ে ওর বন্ধুদের সাথেও মজা করছে। আমি একটানে আমার শাড়ি খুলে ফেললাম এবং নর্মাল একটি ড্রেস পরলাম। সেই সাথে বাসর ঘরে লাগানো ফুলগুলো টেনে ছিঁড়ে নিচে ফেলে দিলাম। আধ ঘন্টা পর রাহাত ভেতরে এসে দেখলো ফুলগুলো নিচে পড়ে আছে আর এক সাইডে আমি ঘুমিয়ে আছি। তখন রাহাত আমাকে ডেকে তুলে বলল কি হয়েছে তোমার, এগুলো কেন করে? সিমরিন, ফুলগুলো নিচে ফেলেছো কেন? ভুলে গেছো আজ আমাদের বাসর রাত। আজকের দিনের জন্য মানুষ কত ওয়েট করে জানো তুমি? আমি তখন শোয়া থেকে উঠে বসলাম আর রাগান্বিত চোখে রাহাতের দিকে তাকালাম। কয়টা বাজে এখন? ঘড়ির দিকে তাকিয়ে রাহাত বলল 12টা 40 বাজে। আমাকে এই রুমে কখন এনে বসিয়ে রেখে গেছে জানো? কখন? 12টা 10 আর তুমি বারান্দায় তোমার বন্ধুদের সাথে মজা করছিলে। 30 মিনিট আমি তোমার জন্য ওয়েট করেছি, মানে আধ ঘন্টা। এটাই বিয়ের রাতে আমার প্রতি তোমার দায়িত্ব? বউকে একা ঘরে ফেলে রেখে বন্ধুদের সাথে আড্ডা মারছো? আরে বাবা তুমি একটু বোঝার চেষ্টা করো। ওরা আমাকে কোনোভাবে রুমে আসতে দিচ্ছিল না, আমি এত জোর করছিলাম, তারপরেও ওরা খুব মজা করছিল। আর আজকের দিনে বন্ধুরা তো একটু মজা করবেই। ও আচ্ছা, বন্ধুরা মজা করতে পারবে তাই তো? ঠিক আছে, এই নো বালিশ, তুমি আজকে বারান্দায় শোবে। কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আজকে রাতে আমি যদি বারান্দায় ঘুমাই তাহলে মানুষ কি বলবে? কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। তুমি আমার সময় নষ্ট করেছো, তার মানে তুমি বারান্দায় ঘুমাবে। সিমরেন, বাচ্চাদের মতো করো না। তোমার আমার বিয়ে হয়ে গেছে, একটু বোঝার চেষ্টা করো। এখন তোমার ওসব রাগ করে থাকলে চলবে না। তোমাকে খুব সুন্দরভাবে দায়িত্বের সাথে আমার বউ হয়ে থাকতে হবে। ও হ্যালো, তোমাকে বিয়ে করেছি বলে এটা ভেবো না যে আমার কোনো সাহারা নেই। তুমি আমার সাথে যদি একটু 19 কি 20 করো তাহলে তোমাকে পস্তাতে হবে। ঠিক আছে মহারানী, আপনার সব কথা আমি মেনে চলবো। এবার একটু মাথাটা ঠান্ডা করেন। আজকে আমাদের বিয়ের প্রথম রাত, তাই আমি চাই না আমাদের কোনো ঝগড়া হোক, বরং চাই আমরা সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞাগুলো করব। আজ তুমি ঘুমাতে পারবে না, সারা রাত আমরা গল্প করব, ঠিক আছে? কখনোই না।
তুমি কি ভেবেছো আমার 30 মিনিট সময় নষ্ট করে আমি তোমাকে এভাবে ছেড়ে দিব? তোমাকে তো আজ রাতে বারান্দায় থাকতে হবে। সিমরিন, এবার একটু বেশি হয়ে যাচ্ছে না? ঠিক তখনই দরজার নক। রাহাত গিয়ে দরজা খুলে দেখে রাহাতের মা দাঁড়িয়ে আছে। হনহন করে রুমের ভেতরে ঢুকে গেলেন এবং আমার দিকে হাত বাড়িয়ে বললেন, এখন এই ভারী গহনাগুলো পরে আছো, এগুলো খুলে আমার কাছে দিয়ে দাও, নয়তো পরে হারিয়ে বা চুরি হয়ে যেতে পারে। আমি তখন রাহাতের মায়ের দিকে চোখ গরম করে তাকিয়ে বললাম, আমার গহনা আমি আপনাকে দিব কেন? এই কথা শুনে রাহাত সহ রাহাতের মা অবাক। রাহাতের মা রাহাতের দিকে তাকাচ্ছে। তখন রাহাত বিষয়টা সামলানোর জন্য বলে দেয়, আম্মা আপনি ঘরে যান, সকালবেলা সিমরিন গিয়ে গহনাগুলো আপনাকে দিয়ে আসবে। এখন ও আর আমি অনেক ক্লান্ত। এরপর রাহাতের মা রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়ে চলে গেল। রাহাতের মা চলে যাওয়ার পর রাহাত আমাকে বলল, কি হয়েছে সিমরিন, তুমি এভাবে কথা বলছিলে কেন মায়ের সাথে? গহনা চেয়েছিল, গহনা দিয়ে দিতে। আমার গহনা আমি কখনোই দিব না। তার চেয়ে ভালো হয় তুমি এক্ষুনি কোনো জুয়েলারি শপে চলে যাও আর গিয়ে আমার মতো সেম গহনা নিয়ে আসো। এরপর সকালবেলা তোমার মাকে সেগুলো দিয়ে এসো। এরপর রাহাত আমার দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল, কিছুই বলল না। বালিশ নিয়ে সোফায় ঘুমিয়ে পড়লো। আমিও আর ওকে কিছুই বললাম না, আমিও আমার মতো ঘুমিয়ে পড়লাম। সকাল 11টায় গেট পেটাচ্ছে। বিরক্তির চোখে মাথা উঁচু করলাম। ঘড়িতে তাকিয়ে দেখলাম 11টা বাজে। গেটের দিকে তাকালাম, তখনও গেট পেটাচ্ছে। বিরক্ত হয়ে কানে হাত দিয়ে আবারও ঘুমানোর চেষ্টা করলাম। ঠিক তখনই আমি শুনতে পেলাম গেটের ওপাশ থেকে কেউ বলছে, ছি 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 ছি, কয়টা বেজে গেছে, লজ্জা শরম কি নেই নাকি? আমি তখন কানে হাত দিয়ে শুয়ে আছি। রাহাতের ঘুম ভাঙতে সে তড়িহড়ি করে উঠে দেখে 11টা বেজে গেছে। এই সিমরিন, উঠো ঘুম থেকে, 11টা বেজে গেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে মায়ের কাছে যাও। কি ভাববে তারা? কি ভাববে মানে? আমি কি তোমার বাসার দাসী নাকি যে আমার সকালবেলা উঠে সব কাজকর্ম করতে হবে? এরপর রাহাত আর কোনো কিছুই বলে না, সে চলে যায় ওয়াশরুমে। এর মধ্যে কিছুক্ষণ পরপরই কেউ এসে গেট নক করছে। তবুও আমি উঠে দরজা খুলছি না। প্রত্যেকদিন আমি যে টাইমে ঘুম থেকে উঠি সেই টাইমে ঘুম থেকে উঠবো, মানে 12টা বাজে। রাহাত ওয়াশরুম থেকে বের হলো এবং দরজা খুলতেই দেখে ওর আন্টি দাঁড়িয়ে আছে। কি ব্যাপার রাহাত, 11টা বেজে গেছে, কখন থেকে গেট নক করছি, খুলছো না কেন? আর নতুন বউ কোথায়? আজকে ওর সবার জন্য পায়েস রান্না করার কথা। রাহাত কিছু বলতে যাবে, ঠিক তখনই ওর আন্টি ঘরের মধ্যে ঢুকে দেখে আমি ঘুমিয়ে আছি। বালিশ দিয়ে কান চেপে ধরে রেখেছি। সোফায় তাকাতেই দেখে সেখানে একটা বালিশ রাখা। তার আর বুঝতে বাকি রইল না যে রাহাত সোফায় ঘুমিয়েছে। সে রাহাতকে আর কোনো কিছু না বলে সোজা চলে যায় আমার শাশুড়ির কাছে এবং তাকে গিয়ে সবকিছু খুলে বলে। এমনিতে আমার শাশুড়ি বিয়েতে কোনোভাবেই রাজি ছিল না, কেননা শুরু থেকেই আমাকে তার পছন্দ ছিল না। তারপরেও ছেলের মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হয়েছিল। দৌড়ে আসে আমাদের বেডরুমে, সাথে আন্টিও ছিল। আমার শাশুড়ি মা এই অবস্থায় দেখে রাহাতকে বলে, তুই আমার একমাত্র ছেলে, ছোট থেকে যা চেয়েছিস তাই এনে দিয়েছি, কখনো দ্বিতীয়বার বলতেও হয়নি। অনেক ইচ্ছা ছিল আমার পছন্দে তুই বিয়ে করবি, কিন্তু তুই তোর পছন্দের কথা যখন বললি তখন আমি প্রথম রাজি হতে চাইনি, কিন্তু তারপরে তোর কথা ভেবে আমি রাজি হয়েছিলাম। কিন্তু যেই বউ বিয়ের প্রথম দিন এত বেলা করে ঘুমিয়ে থাকে, তাও আবার বালিশ কানে গুজে, সে মেয়ে আর কতটা সংসারিক হতে পারে বল? আজকে তোর বউয়ের মিষ্টি কিছু রান্না করার কথা ছিল, আর এখন সকাল পার হয়ে দুপুর হয়ে গেছে, একটু পরে দুপুরে রান্না বসানো হবে। এতটা কেয়ারলেস হলে আমি ওকে নিয়ে কিভাবে থাকবো? ঠিক তখন আমি উঠে বসি এবং রাগান্বিত চোখে আমার শাশুড়ির দিকে তাকিয়ে বললাম, আমি এ বাড়িতে কোনো দাসী বা চাকর হিসেবে আসিনি যে আমাকে সকালবেলা উঠে সবার জন্য পায়েস রান্না করতে হবে। আমি এ বাড়ির বউ, আর আজকে আপনাকে বলে দিচ্ছি আমার ঘুম থেকে ওঠার সঠিক সময়। দয়া করে সেই সময়ের আগ পর্যন্ত আমাকে ডাক দিতে বা বিরক্ত করতে আসবেন না। আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠি 12টা বাজে, তো 12টা বাজের আগে আমার ঘরে নক করবেন না। এখন আপনারা যেতে পারেন। নতুন বউয়ের এই ব্যবহার দেখে সবাই রীতিমতো অবাক। এমনিতে বউয়ের গায়ের রং কালো, তার উপর এই ব্যবহার, না জানি একটু ফর্সা হলে মাটিতে পাই পড়তো না। আমার এই ব্যবহারে আমার শাশুড়ি মা খুব কষ্ট পেলেন এবং কান্না করলেন। রাহাত তখন আমার হয়ে তার মায়ের কাছে রাহাতের মা খুব কষ্ট পেয়েছে তার ছেলের বউয়ের এই আচরণ দেখে। রাহাত রীতিমতো মাফ চেয়ে যাচ্ছে আমার হয়ে। দেখ বাবা, তুই আমার একমাত্র ছেলে, তোকে আমি কখনোই কষ্টে দেখতে চাই না, কিন্তু যাকে তুই বিয়ে করে এনেছিস, বিয়ের পরদিনই যদি মেয়ের এই ব্যবহার হয় তাহলে সারা জীবন সে তোর সাথে কি করে থাকবে? আমার মনে হচ্ছে লাইফ পার্টনার চুজ করতে তুই অনেক বড় ভুল করেছিস। সিমরিনের যে ব্যবহার দেখলাম তাতে মনে হচ্ছে 2 দিন পর সে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে। আম্মা, এগুলো আপনি কি বলছেন? আপনি তো জানেন ওর রাগ সম্পর্কে। আর বোর হয়ে ওকালতি করিস না তো, চলে যা আমার সামনে থেকে। আজ তোর আন্টির সামনে কতটা অপমানিত হতে হয়েছে আমাকে। রিয়া যেমন ভদ্র,
তেমন দেখতেও সুন্দরী। তোর আন্টি কতবার তোর জন্য ওর কথা বলেছিল, কিন্তু আমি না করে দিয়েছিলাম। বারবার বলেছিলাম আমার ছেলে যাকে বিয়ে করবে সেই তার উপযোগী, কিন্তু তোর বউ যা রূপ দেখালো, এখন তোর আন্টির সামনে আমি মুখ দেখাতে পারছি না। রাহাত আর কি বলে তার মাকে সান্ত্বনা দিবে সে বুঝতে পারছে না। রাহাত রুমে এসে দেখলো আমি আমার ফোনে কার সাথে যেন মেসেজ করছি। আসলে সকাল থেকে আজকের সব ড্রামাগুলো আমি আমার ফ্রেন্ড আশপিয়াকে টেক্সট করে বলছিলাম। সব শুনে আশপিয়া আমাকে লিখলো আমি নাকি কাজটা একটুও ভালো করিনি, আমার উচিত ছিল সকালে উঠে সবার জন্য মিষ্টি কিছু বানানোর, আর বিয়ের পর আশপিয়াও এটা করেছিল, এটা নাকি নিয়ম। আশপিয়া আরো বলল গুরুজনদের সম্মান দিলে আদর পাওয়া যায়। ওর কথা শুনে আমার এত পরিমাণ রাগ উঠলো যে সাথে সাথে ওকে ব্লক করে দিলাম। রাহাত এসে বিছানায় বসলো, ওকে দেখা মাত্রই আমি অন্যদিকে মুখ করে শুয়ে পড়লাম। সিমরিন, কেন করছো তুমি এরকম? তুমি কি চাও না আমরা সুখে শান্তিতে থাকি? বিয়ের আগে তো তুমি এরকমটা ছিলে না। ভুল বললে রাহাত, আমি সবসময় এরকমই ছিলাম, মনে আছে? একবার আমি তোমার ফোন ব্যস্ত পেয়েছিলাম বলে তোমাকে আমি 2 দিন ব্লক মেরে দিয়েছিলাম। শেষমেশ তুমি তোমার বন্ধুর আইডি দিয়ে অনেক রিকোয়েস্ট করিয়ে তারপর তোমাকে আনব্লক করিয়েছিলে, মনে পড়ছে তো? তুমি আমাকে ব্লক মারার পরেও আমি আমার বন্ধুর ফোন দিয়ে তোমাকে এত রিকোয়েস্ট করে আনব্লক করিয়েছিলাম কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি তাই, আর ভালোবাসি বলে আমি তোমাকে বিয়ে করেছি। তার মানে তুমি কি বলতে চাচ্ছ রাহাত, তুমি ছাড়া কি কেউ আমাকে বিয়ে করতো না? আমি কালো বলে তুমি আমাকে দয়া করে বিয়ে করেছো? শোনো রাহাত, তুমি ছাড়াও কিন্তু আমার অনেকগুলো অপশন ছিল। শোনো রাহাত, তুমি ছাড়াও কিন্তু আমার অনেকগুলো অপশন ছিল, তারপরে আমি তোমাকে বিয়ে করেছি। তাই বলে ভেবো না যে তুমি যা চাইবে তাই আমার সাথে করতে পারো। বাট আই কান্ট বিলিভ দিস, তুমি আমার গায়ের রং নিয়ে আমাকে খোঁটা মারছো। সিমরিন, আর ইউ ম্যাড? আমি তোমাকে কখন তোমার গায়ের রং নিয়ে খোঁটা দিয়েছি? তুমি এগুলো কি বলছো? আমি জাস্ট তোমাকে এটাই বলতে চাচ্ছি যে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তাই তুমিও আমাকে ভালোবাসো, আমার পরিবারকেও ভালোবাসো। এরপর রাহাত চলে যায় বারান্দায় এবং পকেট থেকে সিগারেট বের করে খেতে থাকে। আমিও দৌড়ে বারান্দায় আসি। রাহাত, তোমার সাহস তো কম না, তুমি সিগারেট খাচ্ছ? বিয়ের আগে তো বলেছিলে কখনো তুমি সিগারেট খাওনি। তখন রাহাত আমার কথা না শুনে সিগারেট খেতে থাকে। এক্ষুনি সিগারেটটা ফেলে দাও বলছি। কথাগুলো আমি খুব চিৎকার করেই বলছিলাম, কিন্তু রাহাতের যেন কথা কানেই ঢুকছে না, তাই আমি ওর হাত থেকে সিগারেট নিয়ে ছুঁড়ে ফেলে দিই। তখন রাহাত আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলে, আমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবেসে অনেক বড় ভুল করেছি। এখনো সময় আছে সিমরিন, শুধরাও নিজেকে, নয়তো আমি তোমাকে ছেড়ে দিতে বাধ্য হব। এই কথা শুনে রাগ আমার মাথায় উঠে গেল। কি বললো ও আমাকে ছেড়ে দিবে? আমি তখন কষিয়ে রাহাতকে একটি চড় মারি। রাহাত তার গালে হাত দিয়ে চোখ গরম করে আমার দিকে তাকিয়ে থাকে, কিছুই বলে না, আমার গায়েও হাত তুলে না। তখন আমি বললাম, তুই আমাকে কি ছেড়ে দিবি? তোকে বিয়ে করে আমি নিজেই পস্তাচ্ছি, আমি এক্ষুনি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি, আর ভুলেও আমাকে আনার চেষ্টা করবি না। এই বলে আমি আমার ব্যাগ গুছিয়ে সেখান থেকে চলে আসি। আমার চলে যেতে দেখেও রাহাত কিছুই বলে না। বিয়ের পরের দিন রাতেই চলে আসলাম বাপের বাড়িতে। দরজা খুলে মা দেখলেন আমি দাঁড়িয়ে আছি, হাতে ব্যাগ। মা দরজা খুলে গেটে দাঁড়িয়ে বললেন, চলে এসেছিস? জানতাম কোনোদিনও তুই সংসার করতে পারবি না। আমি তখন রাগান্বিত কণ্ঠে মাকে বললাম, সরে যাও, আমাকে ভেতরে আসতে দাও, তোমার সাথে কথা বলতে চাই না। পেছন থেকে বাবা এসে মাকে সরিয়ে দিলেন। আমি ভেতরে আমার রুমে চলে গেলাম। রাগে আমার শরীর ফেটে যাচ্ছে। রাহাতের এত বড় সাহস, ও কিনা আমাকে ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে, এমনকি আমার গায়ের রং নিয়ে খোঁটাও মেরেছে। রাতেই ঠিক করলাম ওকে আমি ডিভোর্স দিব। এরকম ফালতু ফ্যামিলি ভক্ত ছেলের সাথে সম্পর্ক না রাখাই ভালো। ওইদিকে রাহাতের মা আন্টি বেশ খুশি। রাহাতের মা তার আন্টির সাথে কথা বলছে। রাহাতের আন্টির মেয়ে রাহাতের সাথে বিয়ে দিতে চায়। সকাল 12টায় ঘুম থেকে উঠে ফোনের দিকে তাকালাম। ভেবেছিলাম সকালবেলা উঠে রাহাতের ফোন দেখব, কিন্তু ও একটা বারও আমাকে ফোন করেনি। এত অ্যাটিটিউড কিসের ওর? ওর এই অ্যাটিটিউডকে আমি ধুলোয় মিশিয়ে দিব। ঘুম থেকে উঠে খাবারের টেবিলে গেলাম। গিয়ে দেখলাম বাবা আর মা বসে আছে। আমাকে দেখা মাত্রই তারা উঠে যেতে লাগলো এবং মা চলে গেল কিচেনে আর বাবা চলে গেল রুমে। আমি খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি। ঠিক তখনই শুনতে পেলাম বাবাকে ওর মা ফোন করেছে। রাহাতের মা ফোন করেই বলছে, ভাইজান কিছু মনে করবেন না, আপনার মেয়েটা প্রচুর বেয়াদব। আপনার মেয়েটা যে এত বেয়াদব হবে আগে ভাবিনি। যদি ভাবতাম কখনোই বিয়েতে রাজি হতাম না। আপনার মেয়ে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। দয়া করে আপনি আপনার মেয়েকে আপনার কাছেই রাখুন, আমাদের বাড়িতে আর পাঠাবেন না। ডিভোর্স লেটারটা কি আপনার মেয়ে পাঠাবে নাকি আমার ছেলে পাঠাবে? যেই পাঠাক না কেন দেনমোহরের টাকাটা পেয়ে যাবেন, চিন্তা করবেন না। তখন আমার বাবা বলে, চিন্তা করবেন না আপা,
দেনমোহরের টাকা লাগবে না, আর কষ্ট করে আপনার ছেলেকেও ডিভোর্স দিতে হবে না। আমার মেয়ে তো খুব জেদি, তাই ওই করবে সবকিছু। এই বলে বাবা ফোন কেটে দিলেন। আমি খাবার ফেলে দৌড়ে গেলাম বাবার কাছে। কি বলছে বাবা? তারা আমাকে নিতে আসতে চাচ্ছে? না করে দাও, আমি ভুলেও যাব না ওই বাড়িতে। তখন বাবা আমার মুখের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বললেন, তারা আফসোস করছে তোর মতো মেয়েকে ঘরের বউ বানিয়ে। এই কথা শুনে মাথায় রাগ টক। এত বড় সাহস এইভাবে আমাকে অপমান করলো! এত অপমান আমি কোনোভাবেই হজম করব না। আমি ফোন করলাম রাহাতকে, কিন্তু রাহাত আমাকে ব্লক করে দিয়েছে। কি আজব তাই না? যাকে একদিন ব্লক করে আমি কাঁদিয়েছিলাম সে কিনা আজ আমাকে ব্লক করে দিয়েছে। মনে মনে বলতে লাগলাম, তোরা এগুলো করে একদমই ঠিক করছিস না, এর ফলাফল তোদেরকে ভোগ করতেই হবে। ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম এক কবিরাজের নাম্বার দেওয়া। সে নাকি কালো জাদুর দ্বারা সবকিছুই করতে পারে, কারো ক্ষতিও করতে পারে, আবার কারো ভালোও করতে পারে। আমার ভালোর দরকার নেই, আমি ক্ষতি করব ওদের, যারা বিয়ে করে আমার জীবনটা নষ্ট করেছে। সেই কবিরাজের নাম্বারে ফোন করি। কিছুক্ষণ রিং বাজার পরে একজন রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আমি আপনাদের অ্যাড ফেসবুকে দেখেছিলাম, এরপর ফোন করলাম। ঠিক আছে, জি বলুন আপনার সমস্যা কি? আমার সমস্যা একজনই, তাকে যদি আপনি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারেন তাহলে এর বিনিময়ে আপনি অনেকগুলো টাকা পাবেন। কে সে? একটা ছেলে, নাম রাহাত। জানেনই তো এটা অনেক পাপের কাজ, যেহেতু পাপ কাজ করব তাই তার পুরস্কার একটু বেশি লাগবে। কত টাকা লাগবে আপনি শুধু আমাকে বলুন। 15,000 টাকা লাগবে। ঠিক আছে, পেয়ে যাবেন, কিন্তু আমার কাজ হবে তো? একদম নিশ্চিন্তে থাকুন, আপনার কাজ হয়ে যাবে। এখন আপনি ছেলের ছবিটা আমাদেরকে পাঠান। আমিও সাথে সাথে রাহাতের ছবি পাঠিয়ে দিলাম এবং বিকাশ করে তাদেরকে 15,000 টাকা পাঠালাম। ওইদিকে রাহাতের মন খুব খারাপ। যাকে সে ভালোবেসে বিয়ে করলো তার থেকে ভালোবাসা পেল না, বরং তার থেকে পেল অপমান আর খারাপ ব্যবহার। সে এই সিমরিনকে তো আগে ভালোবাসেনি, আগে মানুষটা কত বদলে গেছে। ভেবেছিল বিয়ের পর সিমরিন তার মাকে দেখে রাখবে, এমনকি তাদের ভালোবাসা আরো দ্বিগুণ বেড়ে যাবে, কিন্তু তার উল্টোটা হলো। সবকিছুই সিমরিনের রাগের কারণে। বারান্দায় মন খারাপ করে দাঁড়িয়ে আছে রাহাত। পেছন থেকে তার আন্টির মেয়ে আশফিয়া এসে বলল, রাহাত এইগুলো কি? তুমি আবারও সিগারেট খাচ্ছ? ও আশফিয়া, তুমি কখন এলে? তোমাকে তো দেখিনি। সরি, কিছু মনে করো না, আমি একটু অন্যমনস্ক ছিলাম। সমস্যা নেই, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু চিন্তা করো না, আমাদের বিয়ের পর তোমাকে সবকিছু ভুলিয়ে দিব। বিয়ে মানে? কিসের বিয়ে? কেন রাহাত, তুমি জানো না তোমার মা তো আমাদের দুজনের বিয়ে ঠিক করেছে? ওহ আশফিয়া, তুমি এখন এগুলো বলো না, এমনিতে আমি অনেক বেশি বিরক্ত। এখন আমি মুভ অনই করতে পারলাম না, আর বিয়ে তো প্রশ্নই উঠে না। ঠিক আছে, তোমার যখন ভালো লাগবে তখন তুমি বলো। এরপর আশফিয়া সেখান থেকে চলে যায়। কিরে আশফিয়া, কি বললো রাহাত তোকে? বলেছে সে এখন বিয়ে করতে চাচ্ছে না। আর মা, তুমি আমাকেও জোর করো না, আমি জোর করে কারো জীবনে যেতে চাচ্ছি না। যেদিন ও মন থেকে আমাকে চাইবে সেদিনই আমি ওকে বিয়ে করব। রাত 1:45। রাহাত নিজের ঘরে ঘুমিয়ে আছে। হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে কালো লম্বা একটি ছায়া ঘরের ভেতর হাঁটাহাঁটি করছে। ছায়াটার চোখ দুটো ছিল একদম লাল। এটা দেখা মাত্রই রাহাত ভয়ে চিৎকার দিয়ে উঠে। সাথে সাথে রাহাতের মা রুমে ঢুকে যায় এবং দেখে রাহাত চিৎকার করছে। কি হয়েছে বাবা, তুই এভাবে চিৎকার করছিস কেন? রাহাত কিছুই বলতে পারে না, ভয়ে থরথর করে কাঁপছে। এত ভয়ঙ্কর ঘটনা তার সাথে এর আগে কখনো ঘটেনি, তাই সে প্রচন্ড ভয় পেয়েছে। রাহাতের মা ভাবলেন যে হয়তো রাহাত ঘুমের মধ্যে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে, কিন্তু এর আগে কখনো রাহাতকে এত ভয় পেতে দেখেনি। যাই হোক, রাহাতের মা রাহাতকে দোয়া পরে ফু দিয়ে দেয় এবং সে চলে যায়। রাহাতের মা চলে যাওয়ার পর রাহাতের কোনোভাবেই ঘুম আসছিল না। বারবার চোখের সামনে সেই ছায়াটাকে দেখছিল রাহাত। অবশেষে রাত কেটে ভোর হয়ে গেল। ফজরের আজান অব্দি সেই ছায়াটা ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছিল। আজান দেওয়ার সাথে সাথে সে ছায়াটি গায়েব হয়ে যায়। এরপর রাহাত ঘুমিয়ে পড়ে। সকাল 11টায় রাহাতের ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে তার মায়ের রুমে যায় এবং দেখে তার মা কোথাও নেই। রাহাত মা মা বলে ডাকতে থাকে, কিন্তু কোথাও তার সাড়া পাওয়া যায় না। রাহাত ক্লান্ত হয়ে নিজের রুমে চলে আসে এবং রাহাত দেখে রাহাতের মা রাহাতের ঘরে গলায় দড়ি দিয়ে ফ্যানে ঝুলছে, মুখে এক ভয়ঙ্কর হাসি। এই দৃশ্য দেখার পর রাহাত চিৎকার দিয়ে উঠে। সাথে সাথে পেছন থেকে রাহাতের মায়ের গলায় কেউ বলে উঠে, কি হয়েছে বাবা, তুই এভাবে চিৎকার করছিস কেন? রাহাত পেছনে তাকিয়ে দেখে তার মা জীবিত দাঁড়িয়ে আছে। রাহাত তার মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে এবং কালকে থেকে শুরু করে সবকিছুই তার মাকে বলে। এমনিতে রাহাতের
মা বেশ নামাজি মানুষ, সে এইসব কথা একদমই বিশ্বাস করতো না। রাহাতের মা রাহাতকে বোঝায় এসব কিছুই হয় না, তোমার মনের ভুল, এছাড়া আর কিছুই না। রাতে রাহাতের প্রচন্ড জ্বর আসে, এত জ্বর যে রাহাত বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে রাহাতকে হাসপাতালে ভর্তি করা হয়। রাহাতের মা সিমরিনকে ফোন করে এবং বলে রাহাতের শরীর খুব খারাপ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাই তুমিও ওকে দেখতে আসো। তুমি ওকে ছেড়ে যাওয়ার পর থেকে আমার ছেলেটা কেমন পাগল হয়ে গেছে। অবশেষে তারা আমাকে ডাকতে বাধ্য হয়। রাহাতের অসুস্থতার কথা শুনে আমি বেশ খুশি হয়েছিলাম, কেননা আমি তো চাই ও মরে যাক। যে আমার গায়ের রং নিয়ে খোঁটা দিয়েছে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি হাসপাতালে রাহাতকে দেখতে চলে যাই। ভুলেও কেউ ভাববেন না আমি রাহাতকে ভালোবাসি বলে তাকে দেখতে গিয়েছি, বরং আমি হাসপাতালে গিয়েছি যেভাবেই হোক রাহাতের একটা চুল আমার দরকার। কবিরাজ বলেছে যে ব্যক্তির উপর কালো জাদু করা হবে তার শরীরের কোনো না কোনো একটা অংশ দরকার, তাই এই অবস্থায় আমি তো ওর হাতের নখ নিতে পারবো না, সবাই সন্দেহ করতে পারে। আমার সাইড ব্যাগের ভেতর ছোট্ট একটি কাঁচি লুকিয়ে রেখেছি, সুযোগ পেলেই আমি সেই কাঁচি দিয়ে রাহাতের কিছুটা চুল কেটে নিব। অবশেষে হাসপাতালে পৌঁছালাম, অনেক মানুষ। আমি রাহাতের কাছে গিয়ে দেখলাম রাহাতের পাশে আফসানা ওই মেয়েটা বসে আছে এবং রাহাতের হাত শক্ত করে ধরে রেখেছে, চোখ দিয়ে পানি পড়ছে। মনে মনে হাসলাম, এই মেয়েটাকেও উচিত শিক্ষা দিতে হবে। আমি রাহাতের কাছে যেতে সে মেয়েটা উঠে দাঁড়ালো। আমি মেয়েটাকে বললাম তুমি কি করছো এখানে? সে মেয়েটা আমাকে পাল্টা জবাব দিল, আপনি তো রাহাতকে কখনো ভালোই বাসেননি, ভালোবাসলে ছেড়ে চলে যেতে পারতেন না। আমি রাহাতকে অনেক ভালোবাসি, তাই আমি ওকে ছেড়ে যাব। মেয়েটার কথা শুনে আমি হেসেই ফেললাম। আমি রাহাতকে ভালোবাসিনি, তাহলে কি তুই ভালোবেসেছিলি? এত যদি তোর রাহাতের উপর পীড়িত উতলে পড়ছে তাহলে তুই কেন ওকে বিয়ে করছিস না? তখন মেয়েটা মিষ্টি হাসি দিয়ে বলল, জোর করে কখনো কিছু পাওয়া যায় না, রাহাতের মনে এখনো আপনিই আছেন, তাই আমি জোর করে কখনোই আপনার জায়গা নিতে চাই না। যেদিন রাহাত আমাকে মন থেকে ভালোবাসবে সেই দিনই আমি ওকে বিয়ে করব। মেয়েটার কথা শুনে ইচ্ছে করছিল সাবান ছাড়াই মেয়েটাকে ধুয়ে দেই, কিন্তু মাথা ঠিক রেখে কাজ করতে হবে। যেভাবেই হোক রাহাতের চুল প্রয়োজন আমার। দেখো আফসানা, রাহাত আর আমার খুব শীঘ্রই ডিভোর্স হয়ে যাবে, তখন তুমি ওকে বিয়ে করে ফেলো, কেমন? কিন্তু এখনো আমাদের ডিভোর্স হয়নি, তাই আমি চাচ্ছি রাহাতের সাথে একটু একান্তে সময় কাটাতে, তাই তুমি একটু বাহিরে গিয়ে দাঁড়াও। এই কথা শুনে মেয়েটি আর কোনো কথা না বাড়িয়ে বাহিরে চলে যায়। মেয়েটা যাওয়ার সাথে সাথেই আমি আমার ব্যাগ থেকে কাঁচি বের করে রাহাতের চুল যেই না কাটতে যাব অমনি পেছন থেকে মেয়েটি আমার হাত ধরে ফেলে। এই কি করছেন আপনি? আপনি রাহাতের চুল কেন কাটছেন? রাগে আমার শরীর কাঁপছে, আমার কাজে বাধা দিচ্ছে। আমি ওকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করলাম, দেখো আফসানা, আমার কাজ আমাকে করতে দাও, অযথা নিজের বিপদ নিজে ডেকে এনো না। আমি রাহাতের চুল নিয়ে চলে যাব, আর কিচ্ছু করব না। না, আমি রাহাতের চুল নিতে দিব না। আগে আপনি বলুন, রাহাতের চুল দিয়ে আপনি কি করবেন? এই তোকে সবকিছু বলতে হবে? ওর চুল দিয়ে আমি কি করব? আমার কাজে বাধা দেওয়ার তুই কে? এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তুই আসবি না। কিসের স্বামী স্ত্রী? ওর সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আর আপনি ওর চুল কেন কাটবেন? বুঝতে পেরেছি, আপনি ওর চুল দিয়ে কালো জাদু করবেন, তাই না? এই কথা শোনার পর আমার গলার স্বর নিচু হয়ে গেল। তুমি ভুল ভাবছো আফসানা, এরকম কিছুই না। দেখি আপনার হাত বের করুন। আমি ধীরে ধীরে আমার হাত তার সামনে নিতেই সে আমার হাত থেকে কাঁচি নিয়ে নিল আর রাগান্বিত কণ্ঠে বলল, ভুলেও ভাববেন না যে আপনি রাহাতের কোনো ক্ষতি করতে পারবেন। রাহাতের যদি কোনো ক্ষতি করেন তাহলে আমি আপনার ক্ষতি করব। আমি কিছুই করতে পারিনি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটির কথা শুনছিলাম। অবশেষে চুল না নিয়েই আমাকে বাড়ি ফিরতে হয়। রাস্তায় এক ভিক্ষুক আমার কাছে এসে ভিক্ষা চায়। তার প্লেটে কয়েকটা পয়সা ছিল। লোকটি জানালো সে ক্ষুধার্ত। আমার এত বেশি রাগ উঠেছিল যে আমি সেই ভিক্ষুকের প্লেটটি রাস্তায় ছুঁড়ে মারি এবং বাড়িতে চলে আসি। অসহায় লোকটি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। বাড়ি আসার পর সেই কবিরাজ লোকটি আমাকে ফোন করে এবং সে জানতে চায় আমি চুল নিতে পেরেছি কিনা। তাদের লোককে কি পাঠাবে আমার থেকে চুল নিয়ে যেতে? আমি বললাম আমি পারিনি, আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আমি হাল ছাড়বো না। আমি সেই কবিরাজকে বললাম আমি আপনাকে আরো টাকা দিব, আপনি একটু চেষ্টা করুন না শুধু ছবি দিয়ে কাজটা হয় কিনা। তখন সে বলল ছবি দিয়ে শুধু ভয় দেখানোই যাবে, কিন্তু মরণবান মারতে হলে তার শরীরের যে কোনো একটা অংশ লাগবেই। আমি তাকে বললাম শুধু একজন না, দুইজনকে আমি মরণবান মারতে চাচ্ছি। তখন সে জানতে চাইলো ছেলে নাকি মেয়ে। আমি তাকে বললাম সে একজন মেয়ে। তখন কবিরাজ জানালো যে সে মেয়েরও শরীরের কোনো না কোনো একটা
আমি ভাবতে লাগলাম কিভাবে রাহাতের চুল নিব। তাদের বাড়িতে যাওয়ার কোনো উপায় নেই। এতক্ষণে সে মেয়েটা নিশ্চয়ই ওর মায়ের কাছে বলে দিয়েছে। আমি একটি আননোন নাম্বার দিয়ে রাহাতকে ফোন করলাম। কয়েকবার রিং বাজার পর রাহাত ফোন ধরলো। কণ্ঠ ফ্যাকাশে, চেনাই যাচ্ছে না, খুব অসুস্থ। আমি রাহাতকে বললাম আমি সিমরিন। তখন রাহাত সাথে সাথে ফোন কেটে দিবে। ঠিক ওই মুহূর্তে আমি বললাম, দেখো রাহাত, যা হওয়ার হয়েছে, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারছি আমি যে কত বড় ভুল করেছি। আমার একদম উচিত হয়নি তোমাকে ছেড়ে চলে আসা। এইসব কথা শুনে রাহাত কেঁদে ফেললো এবং বলল সে আমাকে খুব ভালোবাসে, আমার কথা তার খুব মনে পড়ে। সে কখনোই আমাকে ডিভোর্স দিতে চায় না। সে যে আমাকে বড্ড ভালোবাসে। কিন্তু যেভাবেই হোক রাহাতের থেকে চুল নিতেই হবে আমার। রাহাতকে আমি বললাম, তোমার অসুস্থতার কথা শুনে আমি তোমাকে দেখতে এসেছিলাম, কিন্তু ওই আফসানা নামের মেয়েটা প্রচুর বেয়াদব, তোমাকে একটু দেখতেও দিল না, আমাকে গেট থেকেই তাড়িয়ে দিল। এসব কথা শুনে রাহাতের বেশ মেজাজ খারাপ হয়। সে বলে, তুমি কারো কথায় কান দিবে না, তুমি এখনই আসো আমাকে দেখার জন্য, তুমি আসলেই আমি সুস্থ হয়ে যাব। ফোন রাখতেই রাহাতের মা বলল, কি বলছিস? ওই মেয়েটা ভালো না? ও কিছুক্ষণ আগে এসে তোর চুল কেটে নিয়ে যেতে চেয়েছিল, তুই ওকে আবারও ডাকছিস? মা, তুমি সিমরিনকে ভুল ভাবছো। এমনিতে ওর একটু রাগ বেশি, ঠিক আছে, কিন্তু ও কখনোই আমার ক্ষতি করতে পারে না, এটা আমি কোনোভাবেই মানতে পারছি না। আর আফসানা আমাকে পছন্দ করে সেই ছোট্টবেলা থেকে, তাই ও আমাকে পাওয়ার জন্য মিথ্যে কথা বলেছে। অবশেষে মা বুঝতে পারলেন বিষয়টা। ওইদিকে আমার রাস্তা ক্লিয়ার। আমি সোজা চলে গেলাম আমার শ্বশুর বাড়িতে। রাহাতের রুমে ঢুকতেই দেখলাম রাহাত বেডে শুয়ে আছে। আমি ওর পাশে গিয়ে বসলাম এবং ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। ও তখন আমাকে ধরে খুব কাঁদছিল আর বলছিল, আমি তোমাকে খুব ভালোবাসি সিমরিন, তুমি কথা দাও আর কখনো আমাকে একা করে চলে যাবে না। আমিও মিথ্যে কথা বললাম যে ঠিক আছে, আমি তোমাকে রেখে কোথাও যাব না। মাথায় হাত বোলাতে বোলাতে রাহাত কখন যে ঘুমিয়ে পড়েছে সে তা নিজেও বলতে পারে না। বেশ অনেকদিন পর সে শান্তিতে ঘুমিয়েছে। এই সুযোগে ব্যাগ থেকে কাঁচি বের করলাম আর রাহাত যাতে বুঝতে না পারে খুব আস্তে করে চুল কেটে ফেললাম। এরপর এক দু পা করে বাহিরে বের হচ্ছি। অবশেষে ওদের বাড়ি থেকে বের হতে আমি সফল হলাম। রাস্তায় বের হতেই দেখলাম আফসানা নামের সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে ও রাহাতের বাড়িতেই আসছিল। মেয়েটা কি পরিমাণ বেহায়া, যেখানে রাহাত ওকে পাত্তাই দেয় না সেখানে বারবার আসছে। আমাকে যদি কোনো ছেলে এভাবে অপমান অবহেলা করতো সেখানে আমি ফিরেও তাকাতাম না। মেয়েটার সামনে আমি ইচ্ছে করেই যাই এবং অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার উছিলায় ওর চুলে হাত রেখে শক্ত করে আমি ধরে পড়ে যেতে নিলে ও আমাকে ধরে ফেলে এবং আমি ওর দুইটা চুল ছিঁড়ে ফেলি। অবশেষে আমি সাকসেস হই। মেয়েটাকে এক মুচকি হাসি দিয়ে আমি বললাম, খেলা তুমি শুরু করেছিলে, এবার শেষ আমি করব। মেয়েটা কিছুই বুঝতে পারে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। বাসায় এসে আমি সেই কবিরাজ লোকটাকে ফোন করি, আপনি আপনার লোক পাঠান, আমার কাজ হয়ে গেছে। বিকেল 5:30টার দিকে আমার দেওয়া ঠিকানায় তার একজন লোক চলে আসে এবং দুইটা প্যাকেটের মধ্যে দুজনের চুল আলাদা আলাদা করে আমি তাকে বুঝিয়ে দেই। এরপর চুল নিয়ে সে চলে যায়। এখন যে কালো জাদু করা হবে সে কালো জাদুটা বেশ ভয়ঙ্কর। এই কালো জাদুর নাম হচ্ছে মরণ বান। 7 দিনের মাথায় যে ব্যক্তির ওপর কালো জাদু করা হবে সে 7 দিনের দিন মারা যাবে। এটা খুব গুনার কাজ, তবুও আমি করছি, শুধুমাত্র আমাকে অপমান করার ফল। শুরু হলো রাহাত এবং আফসানার উপর মরণ বানের খেলা। রাতের বেলা রাহাত আমাকে ফোন করে কয়েকবার, আমি ওর ফোন ব্লক করে দিই। রাহাত ভাবতে থাকে আমার আবার কোনো বিপদ হলো কিনা, তাই সে অনবরত আমার বাবা মায়ের কাছেও ফোন করতে থাকে। আমার মা কল রিসিভ করতেই ওপাশ থেকে রাহাত বলে, সিমরিন কোথায়? ও ঠিক আছে তো? ওকে আমি বারবার কল করছি কিন্তু ফোনটা বন্ধ। তখন আমার মা বলে, ও তো ঠিকই আছে, ওর রুমেই আছে। কি হয়েছে? তখন রাহাত মাকে জানালো যে আমাদের মাঝে সব দূরত্ব কেটে গেছে এবং সবকিছুই ঠিক হয়ে গেছে আগের মতো। এ কথা শুনে মা বেশ অবাক। কি বলছো বাবা, এত কিছু হয়ে গেল? কিন্তু সিমরিন তো আমাকে একটা বারও বললো না। তখন রাহাত মাকে জোর করতে লাগলো যে আমার কাছে যেন ফোনটা দেয়। মা ফোন নিয়ে আমার ঘরে আসে। কি হয়েছে মা? কে ফোন করেছে? রাহাত ফোন করেছে। তোদের মধ্যে যে সবকিছু ঠিক হয়ে গেছে আমাকে বলিসনি কেন? কিসের ঠিক? কি বলছো তুমি? ওরা আমার সাথে কোনো কিছুই ঠিক হবে না, যা হবে শুধু প্রতিশোধ। ফোনের ওপাশ থেকে রাহাত সবকিছুই শুনছিল। সে বুঝে উঠতে পারছে না কেন আমি এই কথাগুলো বলছি। এরপর মায়ের হাত থেকে ফোন নিয়ে মায়ের ফোন থেকেও রাহাতকে ব্লক করে দেই। দিন যাচ্ছিল, আমি নিজেকে শয়তান রূপে ধারণ করছিলাম। সারা দিন ঘরে বসে থাকতাম, শুধু স্বপ্ন দেখার চেষ্টা করতাম রাহাতের পতন দেখার। আস্তে আস্তে সব জাদুটোনা, কালো জাদু, এমনকি শয়তানের উপাধি, এই সবকিছুর সম্পর্কে
আমার জানার এত বেশি আগ্রহ জন্মে গেল যে আমি ব্ল্যাক ম্যাজিকের বই কিনে বাড়িতে নিয়ে আসতাম। সারা রাত কালো জাদুর বই পড়তাম। আমার ইচ্ছে করতো আমি নিজেই কালো জাদু শিখি এবং আস্তে আস্তে যারা আমার শত্রু তাদের সবাইকে ধ্বংস করে দিব। দেখতে দেখতে কেটে গেল 6টা দিন। ওইদিকে রাহাত কঠিন রোগে আক্রান্ত। ডাক্তার বলতে পারছে না তার কি হয়েছে, অথচ রাহাতের কোনো সেন্স নেই। আর আফসানারও সেম অবস্থা, দুইজনের একই অবস্থা। ডাক্তার কোনো কিছুই বলতে পারছে না। অবশেষে আফসানার মা ঠিক করলো আফসানাকে একজন হুজুরের কাছে নিয়ে যাবে। রাহাতের মাকেও বলেছিল, কিন্তু রাহাতের মা এসব বিশ্বাস করে না। অবশেষে হুজুর আনা হলো বাড়িতে হুজুর ঢুকা মাত্রই ইয়া আল্লাহ, এটা তো শয়তানের বাসস্থান। এরপর কবিরাজ আফসানাকে দেখলো। 20 মিনিট পর আফসানার ঘর থেকে বেরিয়ে এসে বলল অবস্থা খুবই খারাপ। আফসানার উপর কেউ মরণ বান মেরেছে। 7 দিনের মরণ বান। 6 দিন কেটে গেছে আর একটা দিন সময় আছে, কিন্তু আমার মনে হয় না আমি কিছু করতে পারবো। আপনি এক কাজ করুন, আল্লাহর কাছে দোয়া করুন। পরের দিন আফসানাকে পাওয়া গেল। আর রাহাতের অবস্থা কি বলবো, রাহাত শুধু উপরে তাকিয়ে আছে, কখন যেন জানটা বেরিয়ে যায়। রাহাতের মা চামচ দিয়ে রাহাতকে পানি খাইয়ে দিলেন, কিন্তু পানি খেতে পারলো না, মুখ বেয়ে পড়ে গেল। ডাক্তার জানালেন রাহাত মারা গেছে, সে আর বেঁচে নেই। রাহাতের মায়ের পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল। একমাত্র ছেলেকে হারিয়ে সে পাগল হয়ে গেছে। খবর এলো আমার কানে। এত খুশি মনে হয় আমি কখনোই হইনি। খুশিতে আমি নেচেই উঠলাম। আমার মা কাঁদছে রাহাতের জন্য। মা আমার দিকে তাকিয়ে বলল, তুই কি কখনো রাহাতকে ভালোবেসেছিলি? আমি মাকে কিছুই বললাম না, কিছু বলার উত্তর ছিল না আমার। আসলে কি আমি ওকে কখনো ভালোবাসতাম? কিন্তু আমাদের তো ভালোবেসে বিয়ে হয়েছিল। এরপর মা বাবা আর আমাকে বিয়ে দিতে চাননি, আমিও আর বিয়ে করিনি। আমার অন্ধকার জীবনকেই বেছে নিলাম। একদিন রাতের বেলা আমি আমার ঘরে জিন হাজির করি। পুরো ঘর কাঁপছিল। কালো জাদুর বইতে লেখা ছিল একবার জিনকে হাজির করানোর পর সে চলে যাওয়ার না পর্যন্ত সেখান থেকে ওঠা যাবে না। আমি সব প্রস্তুতি নিয়েই বসেছিলাম। ঘর এত পরিমাণ কাঁপছিল যে আমার নিজেরই ভয় করছিল। তবু আমি জিনকে হাজির করাই এবং তার সাথে কথা বলার চেষ্টা করি। মূলত এই জিনের দ্বারাই আমার কাজগুলো করানো হয়েছিল। সে খুব রাগী এবং শক্তিশালী একজন জিন। কারো ক্ষতি করাই তার কাজ। তাকে বলা যায় দুষ্ট জিন। তার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই তাকে আয়ত্তে আনতে পারছিলাম না। ঠিক ওই মুহূর্তে মা এসে আমার রুমের দরজায় বারবার নক করছে, চিৎকার করে বলছে ভূমিকম্প হচ্ছে, তাড়াতাড়ি বের হ। আমার মেজাজ এত পরিমাণ গরম হয়ে গেল মায়ের উপর যে জিনকে আমি হাজির করেছি তাকে বিদায় না করেই আমি সেখান থেকে উঠে দরজা খুলতে চলে গেলাম, যেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। দরজা খুলেই মাকে এক ধমক দিয়ে বললাম, কি হয়েছে বুড়ি, এভাবে চিৎকার করছিস কেন? আমাকে একটু শান্তিতে থাকতে দে, নয়তো তোদের এক একটাকে ধরে জাহান্নামে পাঠাবো। এই বলে আমি দরজা আটকে দিয়ে আবারও নিজের জায়গায় এসে বসলাম। মা তখন আমার গেটের বাহিরে হতভম্ব হয়ে তাকিয়ে আছে, চোখ দিয়ে মায়ের পানি পড়ছে। এই প্রথমবার মাকে আমি তুই করে বলেছি। আমার চোখে মা রাগ না, বরং শয়তানের প্রতিচ্ছবি দেখেছে। আমি সুন্দর করে বসে সেই জিনকে আবারও ডাকতে থাকি। তখন সেই জিন এসে রাগে ক্ষোভে তার একটা পা আমার ঘাড়ের উপর রাখে। তার ওজন এত বেশি ছিল যে আমি একদম মাটির সাথে মিশে যাচ্ছিলাম। তখন আমি বুঝতে পারি আমি কত বড় ভুল করেছি তাকে ডেকে। আমার মনে হচ্ছিল এটাই আমার শেষ রাত, আমি মারা যাচ্ছি। তাই শেষবার আমি আল্লাহু আকবার বলি। সাথে সাথে সেই জিনটি আমাকে ছেড়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। সেই দিন আমি বুঝতে পেরেছিলাম আল্লাহ কত মহান। আমি সাথে সাথে সবকিছু ফেলে দেই এবং আল্লাহর কাছে বারবার মাফ চাইতে থাকি। আমি সেই কবিরাজের কাছে ফোন করি। সে আমার উপর খুব ক্ষেপে আছে, কেননা আমি তার জিনকে আমার নিজের স্বার্থে ডেকেছি। সে আমাকে ফোন করে হুমকি দেয় যে আমার পরিণতিও নাকি তাদের মতোই হবে। এখনো মাঝে মাঝে সে আমার গলা চেপে ধরে, আল্লাহ বলতেই ছেড়ে দেয়। মাফ চাচ্ছি, অনেক ভুল করে। এরই মধ্যে আমার মা মারা যায়। সবকিছুই যেন মনে হচ্ছে আমার কৃতকর্মের ফল। আমি সবকিছুই ছেড়ে দিয়েছি, শুধু আফসোস করি। রাহাতের মাকে ফোন করে মাফ চেয়েছি, কিন্তু সে আমাকে মাফ করেনি। এভাবে আমার দিন কাটছে। সবাই আমার জন্য দোয়া করবে।